আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা লেখনীতে ফারজানা মণি পর্ব ৭৩ রহস্য উন্মোচন পর্ব। সোনালি মৃদু গলা খাকারি দিয়ে আবারও বলা শুরু করলো, এ বাড়িতে এসে আপনার বউ হওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমার একমাত্র কাজ ছিল আপনাকে ওদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া। কিন্তু এখানে আসার পর আপনার ভাই আরিফ আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। সেটা তো আর আপনাকে নতুনভাবে বলতে হবে না। আরিফ ভাই আমাকে একদিন সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, আর তারপরেই আমি শুনতে পাই দুই কাকি আম্মার ছলা পরামর্শ। আমি এখানকার সকল ঘটনা চিঠির মাধ্যমে সোহেল ভাইকে জানাই। পরবর্তীতে ওরা প্ল্যান পরিবর্তন করে। তাদের উদ্দেশ্য আমি যেন সুলতান আরিয়ান মির্জার কাছাকাছি থাকি। কিন্তু কোনোভাবে যদি আরিফ মির্জা আমাকে বিয়ে করে নেয়, তাহলে তো বিরাট বড় সমস্যায় পড়ে যাবে। তাই শাহিদা ও মিহিদা কাকি আমাকে বাড়ি থেকে বের করা কলা কৌশল কাজে লাগিয়ে তাদেরকেই বিপদে ফেলি এবং কৌশলে আপনার বউ হয়ে যাই। আমরা সবাই জানতাম সেদিন আগুনের কথা শুনে আপনি যত রাতই হোক বাড়ি ফিরে আসবেন। আমরাও সেই অপেক্ষায় ঘাপটি মেরেছিলাম জঙ্গলে। প্রথমে আপনাকে বাড়ি যেতে দেখে সবাই হতাশ হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর আবারও ফিরে আসতে দেখে সবাই বুঝলো পাখি ফাঁদে ধরা দিয়েছে। ওরা আমাকে বারবার বলেছে আপনার থেকে দূরে দূরে থাকতে, কিন্তু সেদিন দুধ ও পানে নেশা জাতীয় দ্রব্য মেশানো থাকায় আমরা দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসি। সেই সাথে শুরু হয় আমাদের সংসার জীবন। এটুকু শুনে আরিয়ান তপ্ত শ্বাস ফেলে বলল, মজনুর মতো ভালো ছেলেটাকে না মারলেও পারতে। সোনালি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিস্তেজ কণ্ঠে বলল, মজনুর সাথে আমাদের কোনো লেনদেন নেই, কিন্তু সেদিন সাফওয়ান যখন আমাকে ঘুমের ঔষধ দিতে অন্দরমহলে পেছনে এসেছিল, তখন সে দেখে ফেলেছিল। সেই সাথে আষাঢ় হলুদের রাতে বিয়ে বাড়ি থেকে অনেকগুলো মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে, সেই পরিকল্পনা শুনে ফেলেছে। সাফওয়ান ভয় পেয়েছিল মজনু যদি সবাইকে সবকিছু বলে দেয়, তাহলে এতদিনের প্ল্যান সব নষ্ট হয়ে যাবে। সেই সাথে হতেও পারে মজনু আমাকে চিনে ফেলেছে। তাই তার মুখ বন্ধ করার জন্যই সাফওয়ান মজনুর পেছনে লোক লাগায়। তবে পারুল যে ওর সাথে থাকবে সেটা অভাবনীয় ছিল। আমি সেদিন আপনাকে খাবারের সাথে মিলিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দেই। আপনি সারা রাত পড়ে পড়ে ঘুমিয়েছেন, আর আমি কৌশলে বাড়ি থেকে কয়েকটা মেয়েকে ডেকে বাহিরে নিয়ে গিয়েছিলাম। তারপর সোহেলের লোকেরা বাহির থেকে ওদেরকে নিয়ে যায়। তাদের মধ্যে আয়েশাও ছিল। আরিয়ান অদ্ভুত দৃষ্টিতে সোনালির দিকে তাকিয়ে বলল, একটা মেয়ে হয়ে অন্য মেয়ের ক্ষতি করতে তোমার বুকটা একটুও কাঁপলো না? সোনালি তাকালো আরিয়ানের চোখের দিকে। সেই চোখে ঘৃণা আছে কিনা তা জানা নেই। সে নজর ঘুরিয়ে মৃদু হেসে বলল, কিসের কষ্ট লাগবে? যে মেয়েটা ছোটবেলা থেকে রঙিলা হাউসে নতুন নতুন অভিনব পদ্ধতিতে মেয়েদের ইজ্জত হারাতে দেখে এসেছে, তার কাছে এসব কিছুই না। অবিশ্বাস্য হলেও সত্যি, এই মুহূর্তে আরিয়ানের ইচ্ছে করছে স্বর্ণলতাকে গলা টিপে খুন করতে। কিন্তু সে কি পারবে নিজের আত্মাকে নিজে মেরে ফেলতে? সোনালি আবারও বলল, তারপর থেকে আমাদের দুজনের সংসারটা ভালোই যাচ্ছিল। আপনার অগোচরে আমি প্রায় প্রায়ই ওদেরকে মেয়ে তুলে আনতে সাহায্য করতাম। আমি যেদিন বাড়ি থেকে বের হতাম, সেদিন আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যেতাম। তাই আপনি বলতেও পারতেন না আপনার অগোচরে আমি বাড়ি থেকে বের হচ্ছি। তবে এত কিছুর ভেতরে আমি ভয়ঙ্করভাবে আপনার মায়ায় আটকে যাই। আর না আটকে উপায় কি বলুন? আপনার মতো সুপুরুষ প্রতিটা মেয়ের স্বপ্ন। আপনার ছোট ছোট যত্ন আমার মনে এক আকাশ পরিমাণ ভালো লাগা সৃষ্টি করত। আপনার ভালোবাসা আমাকে জীবনের নতুন স্বাদ দিয়েছে, বুঝিয়েছে নিষিদ্ধ দুনিয়ার বাইরে জীবনটা কত সুন্দর।
এর মাঝে আমার উপর চাপ আসে আপনাকে সরিয়ে দেওয়ার। কারণ আপনি এত কিছুর পরেও থেমে নেই। পহেলা বৈশাখের মেলা থেকে এই প্রথম ওরা একটা মেয়েও তুলে নিয়ে যেতে পারেনি। তাছাড়া ওদের বিশ্বস্ত কর্মী নাজিরকেও নিজের কাছে বন্দি করে রেখেছিলেন। আপনি আমাকে এসব বিষয়ে কিছু না বললেও আমি সবই জানতাম। সীমান্তের মাধ্যমে আমাকে নানানভাবে হুমকি দিতে শুরু করে। তারা চায় অতি শীঘ্রই আমি ওদের রাস্তা থেকে আপনাকে সরিয়ে দিই। কিন্তু আমি নিজেও জানি সেটা কোনোদিনও সম্ভব না। তাই আপনাকে মারতে না পারার কারণ হিসেবে আমি ওদের একটার পর একটা মিথ্যে কথা বলতে থাকি। সেসব নিয়ে সীমান্তের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে অনেকবার। তার মানে তৃতীয় তলায় তুমি সে রাতে ঘুমের ঘোরে যাওনি। আমি স্পষ্ট দুইজন মানুষের তর্কাতর্কি শুনেছি, কিন্তু তোমাকে অন্ধবিশ্বাস করে সেদিকে পাত্তা দেইনি। সোনালি কোনো মিথ্যে বলল না, সরাসরি স্বীকার করে বলল, হ্যাঁ, সেদিনও তৃতীয় তলায় সীমান্ত ও আমি ছিলাম। সে রাতে আপনি বাড়ি ছিলেন না, যতটুকু সময় এর মাঝে আপনাকে মারতে লোক পাঠানো হয়েছিল। আর সেটা দেখে আমি খুব রেগে যাই। সেসব নিয়ে সীমান্তের সাথে আমার তর্কাতর্কি হচ্ছিল। আর ঠিক তখনই কারো আসার শব্দ পাই। পরে দেখি সেটা আপনি। আরিয়ান শুধু এসব শুনে দীর্ঘশ্বাস ফেলছে। তার বিশ্বাসের সুযোগ নিয়ে অগোচরে কত কিছু হয়ে গেল। সে নিজের ভেতরের ময়লা পরিষ্কার না করে পুরো গ্রামের ময়লা পরিষ্কার করতে চেয়েছিল। তাই তো ফলাফল শূন্য। তখন শোনা গেল আবারও সোনালির কণ্ঠ। সীমান্তের সাথে তর্কাতর্কিতে সেদিন স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমি আপনাকে মেরে ফেলতে পারবো না। প্রয়োজনে আপনাকে এসব ঝামেলা থেকে সম্পূর্ণ দূরে রাখার চেষ্টা করব। কিন্তু এতেও কোনো লাভ হলো না। ওদের কাজের সুবিধার্থে আপনাকে যেসব রাতগুলোতে ঘুমের ওষুধ দিতাম, সেসব রাতে বাড়িতে মুখোশধারী একজন হলেও প্রবেশ করত আপনাকে আঘাত করতে। আপনি গভীর ঘুমে থাকায় কিছুই টের পাননি। আমি কৌশলে ওদেরকে মেরে এই ঘরের মেঝে কয়েকবার রক্তাক্ত করেছি। সারা রাতে সেই লাশ গুম করেছি এবং দক্ষ হাতে পুরো ঘরের রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করেছি। এভাবে আমি আমাদের বিয়ের এই 10 মাসে 18টা খুন করেছি। আর রঙিলা হাউসে করেছি একটা। মোট 19টা খুনের আসামি আমি। তবে বিশ্বাস করুন, এতে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই। তুমি এতগুলো খুন করলে আর ওরা তোমাকে ছেড়ে দিল? আরিয়ানের কথা শুনে সোনালি হাসল। তারপর মুখে হাসির রেখা টেনেই বলল, ঠিকই বলেছেন। ওরা জানলে আমাকে ছাড়ার কথা না। কিন্তু আমি তো ওদের বলেছি এই খুনগুলো আপনি করেছেন। ওর কথা শুনে আরিয়ান তড়িৎ মাথা তুলে তাকালো। সোনালি সেদিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি তাদের বলেছি। সুলতান আরিয়ান মির্জা নিজেকে বাঁচাতে লোকগুলোকে সরিয়ে গুম করে দিয়েছে। এতে আমার উপর চাপ কমে যায়, কারণ ওদের এটা ভুলেও বিশ্বাস হবে না আমি এই কাজগুলো করেছি। আর বিশ্বাস না হওয়ারই কথা। একজন মহিলা মানুষ হয়ে শক্তিশালী একটা পুরুষের সাথে পেরে ওঠা এতটাও সহজ ছিল না। তবে আমি শক্তি না খাটিয়ে মাথা খাটিয়েছি। তাই তো ওদেরকে কুপোকাত করতে পেরেছি অতি সহজে। একদিকে আপনি ওদের পর্যন্ত পৌঁছে গেছেন, আর অন্যদিকে ওরা আপনাকে মেরে ফেলতে উঠে পড়ে লেগেছে। এসবের মাঝেই আমার ভেতরে সঞ্চার হয়েছিল এক নতুন প্রাণ। আরিয়ান আশ্চর্য দৃষ্টিতে সোনালির দিকে তাকালো। তার চোখে মুখে প্রশ্ন খেলা করছে। সেটা বুঝতে পেরে সোনালি অপরাধী কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি যা ভাবছেন তাই। আমি আপনার মতো শুদ্ধ পুরুষের সন্তান পেটে ধরেছিলাম। কিন্তু আমার মতো পাপীর কি আর সেটা মানায়? তাই বাচ্চাটা সকলের অজান্তে নষ্ট করে ফেলি। এতক্ষণ সবই ঠিক ছিল। রাগী বদমেজাজি সুলতান আরিয়ান মির্জা ছোট্ট শিশুর মতো চুপচাপ বসে সোনালির কাহিনী শুনছিল। কিন্তু এবারের কথাটা কানে আসতেই সে যেন হিংস্র বাঘের মতো গর্জে উঠল। সে মুহূর্তে সোনালির গলা চেপে ধরে বলল, তোরে এত বড় সাহস কে দিছে আমার সন্তান হত্যা করার? তুই আমাকে মেরে দিতি, তাহলেই তো সব ঝামেলা শেষ হয়ে যেত। কিন্তু আমার সন্তানকেই কেন মারলি? তুই মা নাকি ডাইনি? আরিয়ানের পুরুষালী হাত সোনালির গলা চেপে ধরায় সে মুহূর্তেই কেঁপে উঠল। তার নিঃশ্বাস বোধহয় বন্ধ হয়ে আসছে।
তবুও সোনালি হাত বাড়িয়ে আরিয়ানকে ছোটানোর চেষ্টা করল না। সে যা করেছে তার জন্য এর থেকে বেশি শাস্তি পাও না। আরিয়ান যখন দেখলো চোখ মুখ উল্টে যাচ্ছে, তখন হাত ঝাড়া মেরে সোনালীকে ছেড়ে দিল। মুহূর্তেই মেয়েটা খাটের কোণায় বাড়ি খেয়ে মেঝেতে পড়ল। কপাল বেয়ে গলগল করে রক্ত পড়ছে। আরিয়ান বিধ্বস্ত মানবের ন্যায় দুহাতে মাথা চেপে মেঝেতে বসে রইল। তার চোখ থেকে গাল বেয়ে কয়েক ফোঁটা পানি ঝরল কি বোঝা গেল না। সোনালি কিছুক্ষণ কেশে নিজেকে স্বাভাবিক করলো। শাড়ির আঁচল দিয়ে কপালটা দীর্ঘক্ষণ চেপে ধরে রক্ত পড়াও বন্ধ করলো। তারপর মনে অনেকটা সাহস জুগিয়ে সে কাপা হাতে আরিয়ানের কাঁধে হাত রাখলো। আরিয়ান সোনালির দিকে তাকালো না, নিচের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে হিসিয়ে বলল, রুম থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, মাথা গরম আছে। এখন তোমাকে খুন করতেও আমার হাত কাঁপবে না। আরিয়ানের ঠান্ডা হুমকিতে সোনালির সারা কায়া কেঁপে উঠেছে। তবুও সে একটুও নড়ল না। দুহাতে চোখের পানি মুছে শীতল কণ্ঠে বলল, আমার আরো অনেক কিছু বলার আছে। কিন্তু ওর কথা শুনে আরিয়ান প্রত্যুত্তরে কিছুই বলল না। তাই সোনালি আবারও বলল, অভিনয় করতে করতে আমি ক্লান্ত। মনের মধ্যে হাজারো চিন্তা রেখে উপর দিয়ে আপনার সংসার করার অভিনয় করে গেছি। আপনাকে অনেকবার বুঝিয়েছি এসব ঝামেলায় না জড়াতে, কিন্তু আপনি কথা শোনেননি। জহিরুল অনেক দিন ধরে আলোকে চাইছিল। রাফিন ভাইয়ের উপর তার অনেক রাগ, সেই রাগের প্রতিশোধ নিতে চায়। কিন্তু আমি প্রতিবার বাধা দিয়েছি। আমি চাইনি আলোর মতো সুন্দর একটা ফুল অকালে ঝরে যাক। কিন্তু তবুও জহিরুল তার সুযোগ মতো আলোর ক্ষতিটা করেই ফেললো। আপনারা বলছেন তাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু সোহেল চিঠি পাঠিয়েছিল জহিরুলের খবর জানতে। সেইটাতে জানিয়েছে সীমান্ত নাকি ওদের আটকানো মেয়েগুলোকে নিয়ে পালিয়েছে। কিন্তু আমি জানি সীমান্ত কোথাও পালায়নি। সীমান্ত আপনার কাছেই আছে। তাহলে জহিরুল কোথায়? আরিয়ানের মেজাজ এমনিতেই প্রচুর গরম হয়ে আছে। এই মুহূর্তে সে পারলে পুরো দুনিয়া ধ্বংস করে দিত। এর মাঝে সোনালির প্রশ্নে যেন আগুনে ঘি পড়েছে। সে কঠোর কণ্ঠে বলল, তোর জহিরুলকে রাফিন সাথে সাথেই পরপারে টিকিট ধরিয়ে দিয়েছে। সোনালি একটুও ঘাবড়ালো না। তার কাছে এটা খুব স্বাভাবিক মনে হয়েছে। কপালের রক্ত এখনো পুরোপুরি বন্ধ হয়নি। চুয়ে চুয়ে কপাল থেকে গাল গলা বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে আরিয়ানের দিকে চেপে বসে লোকটার হাত নিজের পেটে রেখে বলল, আমি দ্বিতীয়বারের মতো আবারও মা হচ্ছি। আমার সন্তান দুনিয়াতে আসা অবধি আপনি আমাকে একটু সময় দিন। তারপর যা শাস্তি দিবেন সব মেনে নেব। অবিশ্বাস্য হলেও সত্যি, সন্তানকে খুন করার অনুতাপে আমি নিজেও তো মরে যাচ্ছি। আমাকে এবার একটা সুযোগ দিন সন্তানের মুখ দেখার। তারপর আপনি আমাকে জেল ফাঁসি যা দিবেন সব মঞ্জুর।